আমাদের তো এসআইআর যেদিন থেকে আরম্ভ হয়েছে আমাদের একটাই বার্তা আছে, অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো কোনো পাওয়ার যে আছে ইনফিনিট নেই, কারো কারো যে পাওয়ার আছে লাগাম ঝাড়া নেই। প্রত্যেক জায়গায় যেটা আছে রুল রেগুলেশন আছে, নোটিফিকেশন আছে, ল আছে, সব ফলোই করতে কাজ করতে হবে। ইয়ারও দের বি সুপ্রিম কোর্ট অর্ডার আছে। পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি শেষ হতেই চালিয়ে খেলতে শুরু করলো নির্বাচন কমিশন। হাত খুলে খেলছে নির্বাচন কমিশন, তবে সেটা এসআইআর শেষ হওয়ার পর। আমি এর আগের প্রতিবেদনে আমি আপনাদের বলেছি যে প্রথম রাতেই যদি বিড়াল মারতো তাহলে কি এই এসআইআরটা আরো ভালো হতো না? তাহলে কি এই এসআইআর এ আরো বেশি লোকের নাম বাদ যেত না? নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে মোটামুটি প্রায় জানিয়ে দেওয়া হলো যে প্রথম রাতে থেকেই যদি আমরা বিড়াল মারতাম, অর্থাৎ প্রথম থেকেই যদি আমরা ড্রাস্টিক স্টেপ নিতাম, তাহলে এই রাজ্যে এসআইআরটা করতেই দিত না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার কর্মীরা। ফলে নির্বাচন কমিশনকে অনেকটাই মেনে নিতে হয়েছে। কিন্তু এবারে নির্বাচন কমিশন একেবারে হাত খুলে খেলছে। কিন্তু আমাদের তো একটাই প্রশ্ন, কত নাম বাদ যাচ্ছে? আমি আপনাদের বলেছিলাম যে এই রাজ্যে অফিসিয়ালি ভোটার রয়েছে প্রায় 7.5 কোটিরও বেশি। হিসেব অনুযায়ী যদি সায়েন্টিফিক রিসার্চটা দেখা হয়, বার্থ রেট, ডেথ রেট দেখা হয়, তাহলে এই রাজ্যে ভোটার থাকার কথা 6 কোটি, অর্থাৎ 1.5 কোটিরও উপরে ভুয়ো ভোটার রয়েছে। সেখানে আমি আপনাদের বারবার বলেছিলাম যদি 1 কোটির কাছাকাছি, 1 কোটির বেশি ভুয়ো ভোটার ধরতে না পারে তাহলে জানতে হবে এই রাজ্যে এসআইআরটা ঠিকঠাক হলো না। এখন অব্দি, আজকের ডেট অব্দি আমি আপনাদের যে হিসেব দিয়েছিলাম ওই 65-66 লাখের মধ্যে আটকে আছে। কিন্তু এটা কি 1 কোটি ছবে? সেটা মোটামুটি আজকে পরিষ্কার হয়ে গেছে। তার আগে বলি যে বড় ঘটনাটা আমি আরো একবার আপনাদের বলতে চাই যে এবার কিন্তু ইলেকশন কমিশন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো সুযোগ দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের 7 জন আধিকারিককে একেবারে পরিষ্কার নিজেরাই সাসপেন্ড করে দিয়েছে। এতদিন কি হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের মুখ্য সচিব মনোজ পন্থ, কখনো নন্দিনী চক্রবর্তীকে তারা বলছিল এদিকে সাসপেন্ড করতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবার এই প্রথমবার গোটা ভারতবর্ষের যে 12টা রাজ্যে এসআইআর চলছে এবং বিহারে যে এসআইআর হয়ে গেছে, এই 13টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে ব্যতিক্রম, যেখানে ইলেকশন কমিশন সরাসরি 7 জন আধিকারিককে সাসপেন্ড করে দিয়েছে। কি হবে এদের সঙ্গে? শুধু সাসপেন্ড নয়, আর দুদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছু না করলে এই 7 জনের বিরুদ্ধে ডাইরেক্ট এফআইআর করবে নির্বাচন কমিশন। এরা জেলে যাবে, কারণ এরা কোর্টের আদেশ মানেনি। এরা নির্বাচন কমিশনের এই এসআইআরটাকে ছেলে খেলা ভাবছিল। এরা বাঁদরামি করেছে এবং ভুয়ো ভোটার তালিকায় রেখে দিতে যতটা সম্ভব কাজ করেছে। এবং তৃণমূলের হয়ে যারা কাজ করলেন এবার তাদের ফাঁদে পড়ে গেছে। তারা কি হবে? এদের নির্বাচন কমিশন এদের ডাইরেক্ট সাসপেন্ড করে দিয়েছে। এবার এফআইআর হবে, এরা জেলে যাবে এবং তার চেয়ে বড় কথা এদের সরকারি কেরিয়ার প্রায় খতম। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের দুজনাও এদেরকে কাউকে বাঁচাতে পারবেন না। এই 7 জনের নাম কি? আরো একবার এদের পরিচয় দেখে নি। এইআরও ডক্টর সেফাউর রহমান, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট, শামসেরগঞ্জ অ্যাসেম্বলিতে ছিলেন তিনি। এইআরও সাসপেন্ড হয়ে গেছেন, কেরিয়ার শেষ। নীতিশ দাস, রেভিনিউ অফিসার, ফারাক্কা, এবং এইআরও ছিলেন 55 ফারাক্কা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে, কেরিয়ার শেষ। এইআরও ডালিয়া রয় চৌধুরী, যিনি আজকে বাইট দিয়েছেন প্রেসকে, বলেছেন আমি কিছুই করিনি, সাসপেন্ড হয়ে গেছেন। উইমেন ডেভেলপমেন্ট অফিসে কাজ করতেন তিনি, ময়নাগুড়ি ডেভেলপমেন্ট ব্লক, এবং এইআরও ছিলেন ময়নাগুড়ি অ্যাসেম্বলিতে। 4 নম্বর শেখ মুর্শিদ আলম, এডিএ সুতি ব্লক এবং এইআরও 57 সুতি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এবং সত্যজিৎ দাস, জয়েন্ট বিডিও, জয়দেব কুন্ডু, এদের নাম আগেও ছিল। এরা ক্যানিং এর ইআরও এবং এইআরও, এরাও সাসপেন্ড হয়ে গেছেন, কেরিয়ার খতম। শুধুমাত্র তৃণমূলের গদি বাঁচাতে গিয়ে এরা নিজেদের সরকারি চাকরির কেরিয়ার খতম করে ফেলল। এরকম আর কতজন আছে তারা কি বাঁদরামি করে গেছে ভোটার লিস্টে, এবার সেগুলো খুঁজে বের করার পালা। আর লাস্ট 7 নম্বর দেবাশিস বিশ্বাস, জয়েন্ট বিডিও এন্ড এইআরও 229 দেবরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। নির্বাচন কমিশন এদেরকে ডাইরেক্ট সাসপেন্ড করে দিয়েছে। এদের বিরুদ্ধে এফআইআর হবে, এরা জেলে যাবে, এদের সরকারি চাকরি শেষ। কি হয়? মুখ দেখাবে পরিবারের কাছে, ছেলে মেয়ের কাছে। আমি আপনাদের আগেই বারবার সাবধান করেছিলাম সরকারি কর্মচারীদের যে এইরকম তৃণমূলের গদি বাঁচাতে আপনারা বাঁদরামি করবেন না, জেলে চলে যাবেন। ঠিক সেটাই হলো। এবার এই 7 জনের পর বাকি আরো যে 70 জন বা 700 জনের নাম আসবে না এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। এরা যে সমস্ত অঞ্চলগুলো কাজ করেছেন সেসব অঞ্চলগুলো আরো বড় করে খতিয়ে দেখা হচ্ছে। এবার আসি আজকের ডেটে কতজন বাদ গেল।
এই যে নথি যারা জমা দিয়েছে তাদের চেকিং শুরু হয়ে গেছে, খুব অল্প অল্প করে বাদ যাচ্ছে। গতকাল যেমন ছিল, শনিবার যেমন ছিল, আমরা দেখলাম 1,63,000 বাদ যাচ্ছিল। আজকে দেখলাম সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 2,08,870 জন নাম বাদ যাচ্ছে। অর্থাৎ কতজন দাঁড়ালো? ওই আমি যেখানে বলেছিলাম সেখানেই আপাতত রয়ে গেছে। 58,20,000 নাম প্রাথমিক পর্বে বাদ চলে গেছে। 5 লাখ শুনানিতে আসেইনি, মোট 63,20,000। আর বাদ যাচ্ছে এই আজ অব্দি 2,08,887, মানে ওই 65-66 লাখ যে স্ল্যাবটা আমি বলে দিয়েছিলাম সেখানেই এখন আটকে আছে। তাহলে কি আমি যেটা বলেছিলাম এই 65-66 লাখ নামই কি বাদ যাচ্ছে? নির্বাচন কমিশন সূত্রে যেটাকে জানা যাচ্ছে আনঅফিসিয়ালি, এখনো অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি, নির্বাচন সূত্রে জানা যাচ্ছে যেভাবে এই তৃণমূলী ইআরও এবং এইআরওরা কাজ করেছে, ভুল নথি জমা নিয়েছে, তাতে এই বাদের সংখ্যাটা আরো বাড়বে। এবং সেক্ষেত্রে একটা অ্যাপ্রক্স হিসেব আমরা পাচ্ছি, আবার বলছি এটা কিন্তু আনঅফিসিয়াল, এটা শুধু আন্দাজ, এর সঙ্গে সরকারি হিসাবের কোন রকমের কোনো মিল নেই। সরকারি হিসেব বলছে আজ অব্দি, অর্থাৎ এই সোমবার অব্দি, আজ অব্দি বাদ যাচ্ছে মোট ওই 65-66 লাখের মতন, 65,10,000 বা তার কিছুটা বেশি, এই 65-66 লাখের মতন নাম একেবারে বাদ যাচ্ছে, এটা ফাইনাল। এরপরে যেটা ফাইনাল নয়, যেটা হচ্ছে বাদ যাবার কথা, সেটা হচ্ছে যে এই যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল 1,36,00,000, আর যদি এই 32 লাখ যাদের নো ম্যাপ হয়ে গেছে, এটাকে যদি ধরা যায় প্রায় 1,86,00,000 মতন ডাকা হয়েছিল শুনানিতে। মোটামুটি একটা অ্যাপ্রক্স আইডিয়া হচ্ছে যে হয়তো এর প্রায় 10-15% বাদ যেতে পারে, হয়তো। যেটা এখন নথিপত্র চেক হচ্ছে, একে একে এইভাবে আধিকারিকদের সাসপেন্ড করা হবে, এই সমস্ত আধিকারিকরা যে সমস্ত ঘোটালা করে গেছে সেগুলো আবার চেক হবে, এবং দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ভুয়ো নথি জমা দেওয়া হয়েছে, বিভিন্ন ভুয়ো নথি, তারা একে একে সাসপেন্ড হয়ে যাবেন। যাদের ভুয়ো নথি হয়েছে তাদের নাম বাদ চলে যাবে। যদি অ্যাপ্রক্স এই যে 1,36,00,000, 10% যদি ধরি কত হচ্ছে, প্রায় 13 লাখের কাছাকাছি। আর এই যে 32 লাখ যাদের আনম্যাপড হয়েছিল, যদি অ্যাপ্রক্স আন্দাজ যদি 10% ধরি তাহলে 3 লাখ, অর্থাৎ 1,36,00,000 10% হচ্ছে প্রায় 13 লাখের কাছাকাছি। 32 লাখের 10% হচ্ছে 3 লাখের কাছাকাছি, মানে প্রায় 15-16 লাখ নাম কি বাদ যাবার কথা। যে হিসেবটা আজ অব্দি পাওয়া যাচ্ছে 65-66 লাখ, সেটা কি আরো 15 লাখের মতন বাড়ার কথা হবে? 81-82 কাছাকাছি, 90 লাখের কাছাকাছি, 1 কোটির আশেপাশে কি বাদ যাবে? আমাদের সেটাই আশা, যে আমরা চাইছি নির্বাচন কমিশন আরো ঠিকঠাক করে এই এসআইআর এর কাজটা করুন। কি নথি জমা পড়েছে, কাদের নথি জমা পড়েছে, সেই নথিগুলো জাল কিনা সেগুলোও চেক করুক। ডমিসাইল সার্টিফিকেট যদি জমা পড়ে, কবে ইস্যু হয়েছে, সেগুলো নতুন ডমিসাইল সার্টিফিকেট নয় তো, যেগুলো কলকাতা পুলিশ যত্ন সহকারে নিজেদের স্পেশাল ব্রাঞ্চকে কাজে লাগিয়ে রাতারাতি নিজেদের সবগুলো থানাগুলোকে ভেরিফাইড বলে পাস করিয়ে বিভিন্ন জেলা শাসকের দপ্তর থেকে ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, সেই রকম ডমিসাইল সার্টিফিকেট নয় তো। চেক করা হোক। বার্থ সার্টিফিকেট, কবেকার বার্থ সার্টিফিকেট? 1 মাস আগের নয় তো। বাড়ির কাগজ কবেকার? আমার মতে ইলেকশন কমিশন এই যে সমস্ত নথি জমা পড়েছে, এই 1,36,00,000 এবং 32 লাখ, 5 লাখ ছেড়ে দিয়ে 5 লাখ তো শুনানিতে আসেনি, এই পুরো তথ্য যেগুলো দেওয়া হয়েছে, নথি সেগুলো দেওয়া হয়েছে, ইলেকশন কমিশন দেখুক সেগুলো কত বছরের পুরনো নথি, এবং লাস্ট 2-3 মাসের নথি যদি এরা জোগাড় করে পুরোটাই বাতিল করে দেওয়া হোক। তাহলে এমনও হয়তো হতে পারে যাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে তার 20% বাদ চলে গেল, তাহলে 1 কোটির কাছাকাছি দাঁড়াবে। তবে আজ অব্দি যেটা অফিসিয়াল দাঁড়িয়ে আছে কি 65-66 লাখ মানুষের নাম বাদ যাচ্ছে, এটা হচ্ছে অফিসিয়াল। বাকিটা ধরে নিচ্ছি আন্দাজ, যদি 10% বাদ যায় তাহলেও এই 1.5 কোটির কাছাকাছি থেকে আরো 15 লাখের নাম বাদ যাওয়ার কথা, 65-15-80 লাখের কাছাকাছি নাম বাদ যাওয়ার কথা। এবং ইলেকশন কমিশন যদি এই সমস্ত যারা ইআরও এবং এইআরও বাঁদরামি করে গেল তাদের নথিপত্রগুলো আরো খতিয়ে দেখে, বা এই নথি যেটা আমি বললাম যে কত পুরনো নথি, 2-3 মাসের নয় তো, সেগুলো খতিয়ে দেখে, তাহলে যদি 20% নামও বাদ যায় তাহলে আরো 30 লাখ, 65 লাখ, 95 লাখের কাছাকাছি দাঁড়িয়ে যাচ্ছে। সেটা কি হবে? যেটা হয় কিনা সেটার জন্য তো আমাদেরকে নজর রাখতে হবে। আমি আজও আশা করছি যে
1 কোটির কাছাকাছি নাম যদি বাদ যায় তাহলে জানতে হবে এসআইআর ঠিকঠাক হলো। এখন অব্দি আমরা এই 65-66 লাখে দাঁড়িয়ে আছি। অন্তত আমি আশা করব যদি এটা 85-90 এর কাছাকাছিও যায় তাহলেও জানতে হবে ওকে চলো ঠিকঠাক মোটামুটি নির্বাচন কমিশন চেষ্টা করেছে। কিন্তু 65-66 লাখে এখানেই যদি দাঁড়িয়ে থাকে বা আর 2-3 লাখ যদি বাড়ে মানে 70-এর এপাশে থাকলে জানতে হবে কিছুই হলো না। যদি 85-90-এর ওপারে যায় তাহলে জানতে হবে কিছুটা হয়েছে। এই হচ্ছে একেবারে গোদা বাংলা থিওরি। তবে ইলেকশন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই নথিপত্র যেগুলো জমা হয়েছে সেগুলো ডাবল চেকিং হবে, যেটাকে বলা হচ্ছে মাস্টার চেকিং। সেগুলো অবজারভারদের দিয়ে বারবার চেক করা হবে যে নথিগুলো জমা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইআরও এবং এইআরওরা সেগুলো কতটা জাল বা কতটা আসল। আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের কোনো আন্দাজ বা আইডিয়া বা ধারণার মধ্যে থাকতে হবে না। আজকে পরিষ্কার বললেন মনোজ আগরওয়াল, লাগাম ছাড়া ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। যারা মনে করছেন ইআরও এবং এইআরও যে তৃণমূলের গদি বাজাতে যা খুশি ভুলভাল করে দিলাম তারা এবার বিপদে পড়তে চলেছেন। ডাইরেক্ট সাসপেন্ড, পুরো সরকারি ক্যারিয়ার খতম, জেলে চলে যাবেন। কি বললেন মনোজ আগরওয়াল, দেখে নিন একবার। এসআইআর যেদিন থেকে আরম্ভ হয়েছে আমাদের একটাই বার্তা আছে, অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো কোনো পাওয়ার যে আছে ইনফিনিট নেই, কারো কারো যে পাওয়ার আছে লাগাম ঝাড়া নেই। প্রত্যেক জায়গায় যেটা আছে রুল রেগুলেশন আছে, নোটিফিকেশন আছে, ল আছে, সব ফলোই করতে কাজ করতে হবে। ইয়ারও দের বি সুপ্রিম কোর্ট অর্ডার আছে, সুপ্রিম কোর্ট বলেছে যে এসআইআর নোটিফিকেশন ডকুমেন্টস আছে আর 19/1/2026 যে সুপ্রিম কোর্ট অর্ডার আছে ওটা নিয়ে ইয়ারোকে সব কেস ডিসাইড করতে হবে। তো ইয়ারো যে আছে যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেস্ট অন ডকুমেন্টস কাজ করতে হবে, ওদেরকে জানতে হবে, ওরা সব জানে, খুব এক্সপিরিয়েন্সড অফিসার আছেন কি ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। প্রত্যেক ডকুমেন্ট যে উনি আপলোড করছেন ওটা বিএলও থেকে নিয়ে, ইআরও থেকে নিয়ে, ডিও থেকে নিয়ে, সিও থেকে নিয়ে, আর ইসিআই থেকে নিয়ে, অ্যান্ড ওখানে আইটি সেট আপ যে ইসিআই আছে খুবই স্ট্রং আছে, অ্যান্ড ওখানে মাল্টিপল চেকিং হয়, আমাদের অফিসে মাল্টিপল চেকিং হয়, ডিও থেকে মাল্টিপল চেকিং হয়, অনেক জিনিস যে আছে রেড ফ্ল্যাগ হয় সফটওয়্যার থেকে, যখন ইনকনসিস্টেন্সি থাকে, যেখানে ডকুমেন্ট ঘাটতি থাকে, আর তারপরে ওটা ম্যানুয়াল চেকিংও হয়। তো আমি এটাই বলছি কি যেটা আছে অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করাই বেস্ট আছে। এখনো যত এন্ট্রি হয়ে গেছে ওটা রিভিউ করে নেবেন, যত ডিসপোজাল আছেন রিভিউ করে নেবেন, টাইম আছে, টাইম ইজ দেয়ার আপ টু 21st, অ্যান্ড ইট ইজ বেটার টু এক্সারসাইজ all the powers as per the law and guidelines. স্যার গভর্নমেন্টকে বলা হয়েছে যে ডিসিপ্লিনারি একটা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এরপর প্রসেসটা কি, এরপর এই যে সাসপেন্ড করা হলো এরপর প্রসেসটা কি? দেখুন প্রসেস যেটা আছে যত কেস ডিসপোজ করেছে অ্যাজ এইআরও, কি আগে তো এইআরও কোনদিন পাওয়ার থাকতো না, ইআরও ডিসপোজ করতো। ইভেন বিহার এসআইআর আপনার ইআরও ডিসপোজ করলো। এখানে আর কিছু স্টেটে যে আছে বিকজ অফ লার্জ নাম্বার অফ কেসেস ইয়ারও সেম পাওয়ার হয়ে গেছে, একটা অ্যালাউ করে ওর ইসিআই দিয়েছে। তো ওরা সব ডিসপোজাল করেছে ফুল অ্যাজ ইয়ারও। যত কেস ডিসপোজ করেছে ওসব যে ইয়ারও আছেন, যে কনসার্ন ইয়ারও আছেন, ওদেরকে বলা হয়েছে কি আপনি রিভিউ করুন যত কেস হয়েছে। অ্যান্ড আপনার ডিপি যেটা স্টেট গভর্নমেন্ট আরম্ভ করবে, ডিপি যেটা আছে, যেটা রুল আছে 6 মাস মধ্যে কনক্লুড করার পরে ইসিআই কমেন্টস নিয়েই পরে ফাইনাল করা যাবে। মাস্টার লেভেল চেকিং চলছে, সমস্ত নথির চেক হচ্ছে কারা কি নথি জমা দিয়েছে। এবং এই যে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা নথি জমা নিল না তারা প্রত্যেকে সাসপেন্ড হয়ে যাবে। তৃণমূলের গদি বাঁচাতে গিয়ে কতজন সরকারি আধিকারিক নিজেদেরকে সাসপেন্ডের মুখে ফেলে সেটাই এখন দেখার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের কাছে আপনারা হিরো হতে চাইলেন তাদেরকে আজকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কারোর বক্তব্য শুনেছেন পিসি ভাইপোর যে সাসপেন্ড করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাত্তা না দিয়ে? কার বক্তব্য দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? ফলে নির্বাচন কমিশন এবার চালিয়ে খেলছে। আমরা যেটা বলছিলাম যে কেন তারা প্রথম রাতেই বিড়াল মারলো না, কেন 2 মাস আগে এই সমস্ত সাসপেন্ড এফআইআর এগুলো করলো না। আজকে নির্বাচন কমিশনের কথা শুনে বোঝা যাচ্ছে যে তারা ভাবছিল যে এগুলো প্রথম থেকে শুরু করলে এই এসআইআরটা করতেই দিত না। খুব ভালো কথা, ইলেকশন কমিশনকে ধন্যবাদ।
যে আশা করছি এগুলো সব, এমনকি এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ইন্দিরা আবাস যোজনা বা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা বাড়ির যোজনা, যারা একমাত্র ডকুমেন্ট হিসেবে জমা নিয়েছেন, যারা জমা দিয়েছে তাদের নামও ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে, যারা জমা নিয়েছেন ইআরও এবং এইআরও তারাও সাসপেন্ড হয়ে যাবেন। খেলা আরো অনেক বাকি আছে, যেটুকু মনে হলো খেলা আরো অনেক বাকি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেমন বাঁধরেমিটা করছে দেখুন। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে গ্রুপ বি স্টাফ দিতে হবে, 8,505 জনের তালিকা দিয়েছে, তার মধ্যে মাত্র 6,000 জনের বিস্তারিত তথ্য দিয়েছে পশ্চিমবঙ্গ। এদের মধ্যে গ্রুপ বি রয়েছে, গ্রুপ সি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কত বড় অযোগ্য এবং অপদার্থ সরকারকে আমরা আমাদের রাজ্যে বসিয়ে রেখেছি, এই ঘটনাটি তার প্রমাণ। আপনারা জানেন ইলেকশন কমিশন এই 8,505 জনের তালিকা নবান্নে ফেরত পাঠিয়ে দিয়েছে এবং এই রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টকেও বুড়ো আঙুল দেখিয়ে দিল। আজকের এই প্রতিবেদন শেষ করবো একটা অন্য খবর দিয়ে। মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের জোট হলো না। হুমায়ুন কবির পরিষ্কার বলে দিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান যে পরিমাণ সিট চাইছে সেই পরিমাণ সিট আমি ওদিকে দিতে পারবো না, তাই মোহাম্মদ সেলিমের যে দল তার সঙ্গে সিপিএম এর আসন রফা হচ্ছে না। জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের সিপিএম এর আসন রফা হচ্ছে না। আপাতত আজকে হুমায়ুন কবির জানিয়ে দিচ্ছেন সিপিএম এর সঙ্গে আমি জোটে যাব না, ওদিকে এত সিট দেব না, ওরা শূন্যে আছে, আরো মহা শূন্যে পাঠিয়ে দেব। এই হচ্ছে আজকের খবর। কি বলবেন আপনারা? যাই হয়ে যাক, এই রাজ্যে পরিবর্তন চাই, এটা হচ্ছে আসল খবর। এই চোর দুর্নীতিবাজ এবং তোষণবাজের দলটাকে যদি আপনারা হারাতে না পারেন, তাহলে আপনারা নিজেদের পায়ে কুড়ুল মারবেন। যা কিছু হয়ে যাক, মমতার তৃণমূলকে একটা ভোটও নয়, হারাতেই হবে তাদেরকে, নাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত এমন অনেক তথ্যই চেপে রাখতে দেব না।